শুভেচ্ছা, সুপ্রভাত। আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে প্রথম সেমিস্টারের উপরে আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার এবং ডিসকাশন। আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এই বছর সদ্য মাধ্যমিক পরীক্ষা দিলে, তোমাদের এখনো মাধ্যমিক পরীক্ষার রেশ হয়তো লেগে আছে, বিভিন্ন বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করছো, নিজেদের কতটুকু লেখার কথা ছিল, কতটুকু পেরেছো। কিন্তু আমি তোমাদের কাছে এইটুকু বলবো যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এবং নির্ধারিত সময়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের ফলাফল ঘোষণা করবেন। এবং আমি অত্যন্ত খুশি যে যেহেতু আমার বিষয় ইতিহাস এবং আমি তোমাদের সঙ্গে আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের ভিডিওগুলো তোমাদের উপহার হিসেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে তুলে দিচ্ছি। এখন তোমরা এবারে মাধ্যমিক প্রশ্ন দেখেছো, আশা করি সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যারা ইতিহাস ভীতি তাদের ছিল, এই বছরের প্রশ্নপত্রে আশা করা যায় অন্যান্য বছরের তুলনায় সেই ভয়ভীতি জায়গা ছিল না। এবং তোমরা আনন্দের সঙ্গে তোমরা তোমাদের যতটুকু লেখার সামর্থ্য ছিল সেটা দিয়ে ইতিহাস তোমরা লিখেছো। ইতিহাস মানে ভয় পাবে না। ইতিহাস মানে বিভিন্ন ধরনের অনুমোদিত যে পুস্তক রয়েছে সেগুলোর যে প্রচুর তথ্য এবং বিভিন্ন ঐতিহাসিক তাদের যে বিচার বিশ্লেষণ, তাদের যে মতামত, সেই গোলকধাঁধার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলবে না। ইতিহাস বিষয়কে তোমরা তোমাদের প্রতিদিনের জীবনে যেভাবে ঘটনাগুলো ঘটে সেইভাবে ইতিহাসের ঘটনাগুলোকে ভাববার চেষ্টা করো, বুঝবার চেষ্টা করো, তাহলে কিন্তু দেখতে পাবে যে ইতিহাস বিষয় কিন্তু কঠিন নয়। আমি তোমাদের এখন তোমরা দশম শ্রেণী শেষ করে একাদশ শ্রেণীতে প্রবেশ করবে, মানে আমি এক কথাই বলবো আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী এটি কিন্তু উচ্চ শিক্ষার প্রথম সোপান। অর্থাৎ এরপরে তোমরা হয়তো ইতিহাস বিষয় একসময় তোমাদের ভালো লাগতো না, কিন্তু হয়তো এখন তোমাদের সেই ইতিহাস বিষয় গভীরে প্রবেশ করে তোমাদের ভালো লাগবে। কারণ একাদশ শ্রেণীতে যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে খুব কমই আছে যেগুলো কিন্তু তোমরা পড়োনি, এবং যে ইতিহাস পড়ছো অত্যন্ত তোমাদের কাছে থ্রিলিং মনে হবে, অত্যন্ত আকর্ষণীয় মনে হবে, এবং সেই ইতিহাসের বিষয়বস্তুর গভীরে তোমাদের পৌঁছতে অদম্য জেদ পেয়ে বসবে। কারণ তোমাদের প্রথম যে অধ্যায় ইতিহাসের ধারণা বা লার্নিং হিস্ট্রি, সেই লার্নিং হিস্ট্রি কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছে, যেখানে কিন্তু তোমাদের পুরোনো দিনের ইতিহাস তোমাদেরকে জানতে উৎসাহিত করবে। এখন একাদশ শ্রেণীর দুটো অংশ রয়েছে।
এবং এই দুটো অংশই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত যে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের প্রধানরা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এই পরীক্ষার আয়োজন করেন। সেমিস্টার 3 এবং 4 এই অংশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কন্ডাক্ট করে থাকেন এবং বিশেষভাবে বিদ্যালয় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যে আয়োজন করছেন সেটি কিন্তু এমসিকিউ ভিত্তিক এবং 40 নম্বর। একইভাবে 3 নম্বর যে সেমিস্টার সেটি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কন্ডাক্ট করছে এবং সেটিও কিন্তু এমসিকিউ বেসড। তোমাদের বিদ্যালয়গুলো সেকেন্ড সেমিস্টার আয়োজন করবে, সেখানে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন করতে হবে। 3 ধরনের টাইপ আছে। টাইপ 1 3 নম্বরের প্রশ্ন, টাইপ 2 4 নম্বরের প্রশ্ন, টাইপ 3 8 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন মান, 4 নম্বরের প্রশ্ন মান, সেগুলোতে কিন্তু সেই প্রশ্নগুলোকে ভাঙবার অবকাশ নেই। কিন্তু 8 নম্বর মানের যে প্রশ্ন রয়েছে সেই 8 নম্বর মানের প্রশ্ন, সেখানে কিন্তু প্রশ্নগুলো ভাঙা আছে 4 যোগ 4, 5 যোগ 3 এইভাবে দুটো অংশে আছে। একইভাবে চতুর্থ সেমিস্টার পরীক্ষা, যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজন করেন, সেখানে কিন্তু টাইপ 1 3 নম্বর মানের প্রশ্ন, টাইপ 2 4 নম্বর মানের প্রশ্ন এবং টাইপ 3 8 নম্বর মানের প্রশ্ন থাকে। এই হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, যেটা কিনা বিদ্যালয়ের প্রধানরা বিভিন্ন বিষয় শিক্ষকের দ্বারা তৈরি করা প্রশ্নপত্র অনুযায়ী তারা পরীক্ষা পরিচালনা করেন এবং তারা একটা নির্ধারিত পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে নম্বর পাঠিয়ে থাকেন এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অ্যাপ্রুভ করার পর বিদ্যালয়গুলো সেই মার্কশিট ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে থাকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের ক্ষেত্রে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বললাম যে একটা সময় আমরা একটা সিনেমার গান আমাদের খুব ভালো লাগতো, এই মানুষ ছিল বন মানুষের রূপে ইতিহাসে বলে। সত্যিকারেই আমরা একটা সময় বনবাসী মানুষ ছিলাম, অর্থাৎ নোম্যাডিক লাইফ ছিল। তারপরে ব্যারবেরিক স্টেট এবং তারপরে সিভিলাইজেশন, অর্থাৎ আজকের দিনের যে সভ্য রুচিশীল মানুষ তাদেরকে আমরা পাচ্ছি তৃতীয় স্তরে এসে। এবং এই জায়গাটা ইতিহাসে যিনি ব্যাখ্যা করলেন তিনি হচ্ছেন হেনরি মর্গ্যান। হেনরি মর্গ্যান অ্যানসেন্ট সোসাইটি নামের একটি গ্রন্থ লিখলেন। হেনরি মর্গ্যান অ্যানসেন্ট সোসাইটি বলে এই শিরোনামে একটি গ্রন্থ লিখলেন এবং সেখানে আমাদের যে মানব সভ্যতার বিবর্তন তাকে 3টে স্তরে ভাগ করলেন। একটি হচ্ছে বন্য দশা, একটি হচ্ছে বর্বর দশা, একটা হচ্ছে সভ্য দশা, নোম্যাডিক লাইফ, ব্যারবেরিক লাইফ এবং সিভিলাইজ লাইফ। এবারে তোমরা যেহেতু দশম শ্রেণী পার করে ফলাফল ঘোষণা হলেই একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবং প্রথম সেমিস্টারে অংশ নেবে, তোমাদের প্রথম সেমিস্টারের খুঁটিনাটি বিষয়গুলোকে আমি
তুলে ধরব। এবং একই সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ইতিহাস বিষয়ের একজন অভিজ্ঞ এবং বিশিষ্ট শিক্ষক হিসেবে তোমাদের কাছে অনুরোধ করব যে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে টিউটোরিয়াল ভিডিও রয়েছে, কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমাদের সেমিস্টার 1-এর ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারো। আরেকটি উপায় আমরা করেছি, সেটি হচ্ছে এক মাসে যতগুলো ভিডিও হয়ে থাকে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলোর ভিডিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আপলোড করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পাঠিয়ে থাকেন এবং সেই নোটিফিকেশন বিদ্যালয় প্রধানের মাধ্যমে বিষয় শিক্ষকের কাছে যায় এবং বিষয় শিক্ষক তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বিদ্যালয় যেগুলোতে রয়েছে সেখানে সেগুলোকে সার্কুলেট করে থাকেন। তোমরা এই জায়গাটা কিন্তু একটু নজরে রাখবে, তাহলে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেটেড উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের খুঁটিনাটি তোমরা পেতে পারবে। আসা যাক এবারে আমাদের প্রথম সেমিস্টারের বিষয়ের ভিতরে। দেখো, আমি নোটিফিকেশনটি তোমাদের জন্য রেখেছি 6 জুন 2025 সালে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি মহাশয় তিনি একটি নোটিফিকেশন করেছেন। ভালো করে দেখো সেখানে তিনি কি বলছেন। অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল ভিডিও কাউন্সিলের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। বিভিন্ন বিষয়ের উচ্চ মাধ্যমিক ক্যারিকুলামের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো 45 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট। কিছু ভিডিও রয়েছে শর্ট ভিডিও, এবং এই ভিডিওগুলো বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ শিক্ষক মহাশয়দের দিয়ে তৈরি করা। সেখানে প্রশ্নের যে প্যাটার্ন, প্রত্যাশিত যে প্রশ্ন, এক্সপেক্টেড কোশ্চেন এবং বিভিন্ন বিষয়ের মডেল অ্যান্সার, সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। তোমরা এই ভিডিওগুলোর লিঙ্ক কিভাবে পাবে? প্রথমে হচ্ছে কাউন্সিলের ওয়েবসাইটে যাবে, তারপরে তোমাদের স্টুডেন্ট পার্ট বলে একটা অংশ আছে, সেই স্টুডেন্ট পার্টে গিয়ে অনলাইন সাবজেক্টে যাবে, অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল ট্যাবে যাবে, তারপরে তোমরা তোমাদের ডিটেলস দিয়ে তোমরা ওখান থেকে পেতে পারবে। এর বাইরেও আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে এই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া হয়। ফেসবুক পেজে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেওয়া হয় এবং তোমরা মনে রাখবে এই ভিডিওগুলো আপলোড হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন বিদ্যালয়ের, সারা পশ্চিমবঙ্গে 23টি জেলার যারা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান, প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে আছেন, তাদের কাছ থেকে আমরা অনেক অনুরোধ পেয়ে থাকি এবং আমরা সেই মতো তাদের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার চেষ্টা করি এই ভিডিওগুলোতে। এবারে দেখো, এই নোটিফিকেশন তোমাদের দিয়ে দেওয়া হলো। আমাদের মাননীয় সভাপতি স্যার তিনি নোটিফিকেশনটি জারি করেছেন 6 জুন 2025। এবার আরেকটা দেখো, 5/8/2024 সাল, 5ই আগস্ট 2024 সালে আমাদের সভাপতি স্যার তিনি কি করেছেন, বিভিন্ন ধরনের বিদ্যালয়ের প্রধানদের কাছে একটা নোটিফিকেশন দিয়েছেন। ঠিক আছে,
সেমিস্টার 1 এর যে ওএমআর হবে সেই সেমিস্টার সেপ্টেম্বর মাসে হয়ে থাকে এবং সেই সেমিস্টার 1 এবং 3 সেটা তোমাদের কিভাবে উত্তর করবে তার আলোচনা আমি এই চ্যানেলে আলোচনা করব। তাহলে দুটো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে বেরিয়ে আসলো। একটি হচ্ছে আমাদের হাই সেকেন্ডারি কাউন্সিলের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে স্টুডেন্ট লগ ইন পার্ট রয়েছে, সেখানে তোমরা তোমাদের সঠিক তথ্য, মোবাইল নাম্বার, মেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে তোমরা এই ভিডিওগুলো পেতে পারবে। আরেকটি হচ্ছে বিদ্যালয় প্রধানদের মাধ্যমেও পেতে পারবে। তোমাদের বিভিন্ন বিষয়ের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও আমাদের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, তারাও নিয়মিত এই ভিডিওগুলো দেখেন, তাদের কাছ থেকে তোমরা সাহায্য পেতে পারবে। এবং মনে রাখবে যে তোমরা এই পরিষেবাকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করো। যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলোকে মনোযোগ দিয়ে শোনো, ভিডিওটা চালিয়ে দিয়ে ফাস্ট করে দিয়ে ভিডিওটি শুনবে না, ভিডিওটি পুরোটা নিখুঁতভাবে, নির্ভুলভাবে শেষ পর্যন্ত শুনবে। তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত আলোচনা রয়েছে, যারা এক্সপার্ট টিচার, যারা বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা যে বিষয়গুলো এখানে তোমাদের জন্য আলোচনা করছেন, ভিডিও হিসেবে আপলোড হচ্ছে, তার সঙ্গে তোমাদের যে পুস্তকগুলো পাচ্ছ তার মধ্যে কোন কোন জায়গায় তোমরা নতুন কিছু পাচ্ছ। সুতরাং এই জায়গাগুলোকে প্রাধান্য দেবে এবং সেইভাবে তোমরা এই ভিডিওগুলোকে নিজেদের পড়াশোনার কাজে লাগাবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তোমাদেরকে ট্যাব দেওয়া হয় এবং সেই ট্যাবের তোমরা সদ্ব্যবহার করো, পড়াশোনার কাজে লাগাও, তাতে দেখবে তোমরা অনেক অনেক উপকৃত হবে। আরেকটি ওএমআর শিট সেমিস্টার 1 অর্থাৎ তোমাদের বিদ্যালয় যে পরীক্ষা আয়োজন করে এবং সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেপ্টেম্বর মাসে যেটি আয়োজন করে থাকে তার ওএমআর শিটের বিস্তারিত বিষয় নিয়ে আমি তোমাদের আলোচনা করব, যার জন্য তোমাদের আজকে আমার যে ক্লাস, টিউটোরিয়াল ভিডিও ক্লাস, তার নাম রাখা হয়েছে ইন্ট্রোডাক্টরি লেকচার এবং তার সঙ্গে আছে ডিসকাশন। অর্থাৎ আজকে কিন্তু আমি তোমাদের পাশাপাশি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, সাবজেক্টিভ ডিসকাশন হবে, তোমরা সঙ্গে থাকবে। দেখো, তোমরা এতদিন কি করেছো? বড় খাতাতে এমসিকিউ এর উত্তর করেছো। এবারে তোমাদেরকে কি করতে হবে? ওএমআর ফিল আপ করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ওএমআর ফিল আপের মধ্য দিয়ে তোমাদের পরীক্ষা নিচ্ছেন। আগামী দিনে তোমরা চাকরি পরীক্ষাতে যখন যাবে এই ওএমআর শিট ফিল আপ করা এবং এতে পরীক্ষা দেওয়া, তার যে বেনিফিট সেটা কিন্তু বুঝতে পারবে। আমি দেখো, এই যে ওএমআর শিটটা রয়েছে এটি কিন্তু তৃতীয় সেমিস্টারে ব্যবহার হয়। বিদ্যালয়গুলো মোটামুটি ভাবে হাই সেকেন্ডারি কাউন্সিলের যে গাইডলাইন ওএমআর এর, তাকে মান্যতা দিয়ে তারা ওএমআর তৈরি করেন। কিন্তু এখানে যেহেতু আমাদের ওএমআর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থার্ড সেমিস্টারের উত্তরপত্র চেকিং করে কম্পিউটার, সেই জন্য এখানে
অনেক কিছু আছে যেগুলো তোমাদের তৃতীয় সেমিস্টারে গিয়ে ফিল আপ করতে হবে, কিন্তু দু একটা জায়গা বাদ দিলে তোমরা যখন প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে, সেই প্রথম সেমিস্টার পরীক্ষার সময় তোমাদের বিদ্যালয় যে ওএমআর শিট তোমাদের জন্য দেবেন, সেটি কিন্তু এই কাঠামোকে অনুসরণ করে, এই যে রেজিস্ট্রেশন নম্বর, তোমরা একাদশ শ্রেণীতে যখন ভর্তি হয়ে গেলে তখন তোমাদের একটা রেজিস্ট্রেশন হবে। যেভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেই মাধ্যমিক পরীক্ষার আগে নবম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়ে এসেছিলে তখন তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল। এখানে তোমাদের রেজিস্ট্রেশনের নম্বরটা লিখতে হবে। প্রত্যেকটা ঘরে একটা করে সংখ্যা লিখতে হবে। ধরো এই ঘরে যদি 4 লেখা হয়, তাহলে এখানে 4 গোল করতে হবে। পরের সংখ্যাটা যদি হয় 0, পরের সংখ্যাটি যদি 0 হয় তাহলে 0 হবে। তারপরে সংখ্যা যদি 6 হয় তাহলে এখান থেকে 6টাকে ডার্কেনিং করতে হবে। এটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন পার্ট। তোমাদের রোল নাম্বার, একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে বিদ্যালয়ে রোল নাম্বার থাকে, নম্বর থাকে, সেক্ষেত্রে নম্বরটা তোমরা এখানে লিখবে। কিন্তু যখন উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টার দেবে তখন তোমাদের এখানে রোল নাম্বার তোমাদের লিখতে হবে। যখন থার্ড সেমিস্টার দিচ্ছ তখন একটা কোশ্চেন বুকলেট থাকে, প্রশ্নপত্র থাকে, সেই প্রশ্নপত্রে একটা নাম্বার থাকে, সেই নাম্বার তোমাদেরকে এখানে যখন লিখতে হবে ঠিক সেভাবে এখানে ফিল আপ করতে হবে, ডিকোডিং করতে হবে। তোমার সাবজেক্ট কি সেটা লিখতে হবে। সেন্টার কোড, এটা হচ্ছে থার্ড সেমিস্টার যখন দেবে তখনকার বিষয়। থার্ড সেমিস্টারে তুমি যে বিদ্যালয়ে পড়ো, তোমার পরীক্ষার আসন হয়তো সেই স্কুলে হবে না। ধরো তুমি আদর্শ বিদ্যাপীঠ এই স্কুলে পড়ো কোনো একটা জেলার, এই আদর্শ বিদ্যাপীঠের সিট পড়বে পোলবা বিকে ইনস্টিটিউশনে। সুতরাং তোমার ওখানকার যে সেন্টার কোড থাকে সেই সেন্টার কোডটা লিখতে হবে, এখানে তুমি সই করবে। এবার হচ্ছে উত্তর, যেহেতু এমসিকিউ সেহেতু এখানে 4টে করে বিকল্প থাকবে, 4টে করে বিকল্প থাকবে। আমরা যেহেতু একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার আলোচনা করছি, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বা লার্নিং হিস্ট্রি, সেখান থেকে একটি কোশ্চেন আমি রাখছি তোমাদের জন্য। আলতামিরা গুহা, আলতামিরা গুহা অবস্থিত ভারতবর্ষে, এ, বি চীনে, সি পাকিস্তানে, ডি স্পেনে। এবারে সঠিক উত্তরটা হচ্ছে স্পেন। যদি এটা ডি হয় তাহলে তোমাকে 1 নম্বর প্রশ্নের ডিতে এসে ডার্কেনিং করতে হবে। এইভাবে তোমার এক একটা কলমে 10টা করে আছে, 40টা, অতএব 4টে ঘর আছে এবং তোমরা এখানে উত্তরগুলোকে করবে। যখন ওএমআর শিট ফিল আপ করবে, ওএমআর শিট ফিল আপ করার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করবে সেটি কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা, যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজন করে থাকে, এবং এটি হচ্ছে যেহেতু তৃতীয় সেমিস্টার পরীক্ষার একটি ওএমআর শিটের স্পেসিমেন, সেখানে যে গাইডলাইনগুলো দেওয়া আছে সেটা তোমাদের জন্য আমি তুলে ধরছি। কি বলা আছে? পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন
মাস্ট বি ইউজড। দ্বিতীয় হচ্ছে উত্তরপত্রের ওএমআর 1 নম্বর কলাম থেকে 5 নম্বর কলাম, যেখানে কিনা রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোশ্চেন বুকলেট, সাবজেক্ট এবং পরীক্ষার্থীর ফুল সিগনেচার, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5টা ঘর তোমাদেরকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে, কারণ এটি মূল্যায়ন করবে কম্পিউটার। ওএমআর অপটিক্যাল মার্ক রিডার, অর্থাৎ কম্পিউটারে জাজমেন্ট দেবে যে তোমার উত্তর কতগুলো সঠিক হয়েছে, কতগুলো বেঠিক হয়েছে। ধরা গেল যে তুমি একাধিক উত্তর করেছো, যেহেতু আমাদের সেমিস্টার ব্যবস্থা এই বছরে যে চতুর্থ সেমিস্টার হচ্ছে সেটি প্রথম ভারতবর্ষের ইতিহাসে এবং রাজ্য শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে, যারা কিনা সফলভাবে সেমিস্টার ব্যবস্থাকে কার্যকর করতে সক্ষম হয়েছে এবং ছাত্রছাত্রীদের সাহায্য সহযোগিতা, বিদ্যালয়ের সহযোগিতা ছাড়া এই ধরনের কর্ম পরিকল্পনার বাস্তবায়ন কখনো সম্ভব নয়। সুতরাং তোমাদের বিদ্যালয় থেকে যেহেতু প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, সেহেতু তোমাদেরকে বিদ্যালয় থেকেই এই পাঠটা ভালো করে শিখতে হবে। তাহলে প্রথমেই বলে দেওয়া হলো, তোমরা ওএমআর ফিল আপ করার সময় ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন ব্যবহার করবে। 1 নম্বর থেকে 5 নম্বর যে কলাম রয়েছে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, সাবজেক্ট এবং ছাত্রছাত্রীর ফুল সিগনেচার, এটাকে কিন্তু গুরুত্ব সহকারে ফিল আপ করার অভ্যেসটা তৈরি করতে হবে। ওএমআর এর প্রশ্নপত্রের 1 নম্বর পৃষ্ঠার এন্ট্রি নম্বর 4 এর প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো তোমাদের এখানে দেওয়া আছে। এবারে ওএমআর যখন ফিল আপ করবে কোন পদ্ধতি সঠিক, এখানে সমস্ত পদ্ধতি দেওয়া আছে। এই যে পদ্ধতি, এটি কিন্তু ভুল, এই পদ্ধতিটি ভুল, এই পদ্ধতি ভুল, এই পদ্ধতি ফিল আপ করা ভুল, এই পদ্ধতি অর্থাৎ মাল্টিপল অ্যান্সারকে ডার্কেনিং করা, এটাও ভুল। তাহলে সঠিক হচ্ছে এটা, হচ্ছে কারেক্ট। তোমাদেরকে এই পদ্ধতি অনুসরণ করে যেটি তোমাদের পছন্দের উত্তর, সঠিক উত্তর, সেটাকে কিন্তু এইভাবে ডার্কেনিং করতে হবে। এখানে বলা আছে যে চাকরি পরীক্ষাতে উত্তর ভুল হলে নম্বর কাটার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটছে না। 3rd সেমিস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীদের উত্তর যখন কম্পিউটারে মূল্যায়ন হচ্ছে, সেখানে কিন্তু রং অ্যান্সারের জন্য তোমাদের কোনো নম্বর কাটা যাচ্ছে না। তোমাদের যদি কোনো রাফ করার দরকার হয়, তাহলে যে কোশ্চেন বুকলেট রয়েছে সেই কোশ্চেন বুকলেটেই কিন্তু করতে হবে। ওএমআরটাকে কোনোভাবেই ভাঁজ করা যাবে না, কোনোভাবেই ট্যাম্পারিং করা যাবে না, এবং যেখানে উত্তর অংশ আছে অর্থাৎ এই অংশগুলো, এই জায়গাটাতে কোনোভাবেই কোনো দাগ দেওয়া যাবে না। তোমরা যখন পরীক্ষা দিয়ে হল থেকে বেরোবে, তার আগে ওএমআরটি কিন্তু ইনভিজিলেটর স্যার ম্যাডামকে জমা দিতে হবে। তোমরা কেবল কোশ্চেন বুকলেটটা নিয়ে যেতে পারবে, প্রশ্নপত্রটি সঙ্গে নিয়ে যেতে পারবে।
ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয়ে প্রশ্ন শুরু 1 থেকে পরীক্ষার্থী কোনো একটি ক্রমিক সংখ্যার প্রশ্ন নির্বাচন করবে এবং ওএমআর উত্তরপত্রে প্রদত্ত ওই একই ক্রমিক সংখ্যা সঠিক বিকল্পটির বৃত্তটি গাঢ় বা ভরাট করবে। মানে ধরো এটা ধরো সঠিক হলো, এটাকে সঠিকভাবে ডার্কেনিং করা, এই কথাটা বলা হচ্ছে। এবারে এই যে এখানে গাইডলাইন দেওয়া আছে কিভাবে তোমরা ওএমআর শিট ফিল আপ করবে, তার গাইডলাইনটি ভালো করে পড়ে তোমাদের কিন্তু ওএমআর শিট ফিল আপ করতে হবে। বিদ্যালয় যে প্রথম সেমিস্টার আয়োজন করবে সেখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে খাতা দেখার বন্দোবস্ত নেই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা ম্যানুয়াল পদ্ধতিতে তারা তোমাদের উত্তরপত্র মূল্যায়ন করবেন। কিন্তু যখন তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে, সেই তৃতীয় সেমিস্টারে পরীক্ষার সময় তোমাদের এই উত্তরপত্র কোনো ব্যক্তি মূল্যায়ন করবে না, এই উত্তরপত্র মূল্যায়ন করবে কম্পিউটার। যেভাবে চাকরির পরীক্ষাতে কম্পিউটার উত্তরপত্র চেকিং করে থাকে, কিন্তু তোমরা এটা মনে রাখবে যে চাকরি পরীক্ষাতে ভুল উত্তর লেখার জন্য যেভাবে নম্বর কাটার রুলস রেগুলেশন আছে, আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে তারা কিন্তু কোনো নম্বর কাটছেন না। ভুল উত্তর দেওয়ার জন্য তারা কিন্তু কোনো নম্বর ডিডাক্ট করছেন না। এই হচ্ছে তোমাদের ওএমআর শিট বিষয়ে তোমাদেরকে ধারণা পরিষ্কার করে দিলাম। তোমরা স্ক্রিনে পেয়ে যাবে, যখন ভিডিও আপলোড হয়ে যাবে তখন সেখানে এই জিনিসগুলো পাবে। তোমরা এগুলো থেকে ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে। এবারে আমরা প্রথমে বললাম যে ইন্ট্রোডাক্টরি লেকচার, এবারে আমরা চলে যাব সরাসরি বিষয়ে। আমি একটি গান দিয়ে শুরু করেছিলাম, আমি হেনরি মর্গানের কথা বললাম, যে বিখ্যাত ঐতিহাসিক হেনরি মর্গান অ্যানসেন্ট সোসাইটি বলে যে গ্রন্থ লিখলেন, সেই অ্যানসেন্ট সোসাইটি গ্রন্থে তিনি মানব সভ্যতার বিবর্তনকে 3টে দশাতে ভাগ করলেন: বন্য দশা, নোম্যাডিক স্টেজ, বর্বর দশা ব্যারবারিক স্টেজ, এবং সভ্য দশা বা সিভিলাইজ স্টেজ। তোমাদের একাদশ শ্রেণীর যে ইতিহাস, প্রথম সেমিস্টারের যে ইতিহাস, সেই প্রথম সেমিস্টারের ইতিহাসে 3টে ইউনিট রয়েছে। ইউনিট 1 লার্নিং হিস্ট্রি, ইউনিট 2 এম্পায়ার্স অ্যাক্রস দ্য 3 কন্টিনেন্ট, ইউনিট 3 কম্পারেটিভ স্টাডি। এবারে দেখো ইউনিট 1 সেখান থেকে নম্বর রয়েছে 10টা এমসিকিউ, দ্বিতীয়তে রয়েছে 15টি এমসিকিউ, তৃতীয় অধ্যায় থেকে 15টি এমসিকিউ, টোটাল 40টি এমসিকিউ, এবং প্রত্যেকটি এমসিকিউ এর অপশন 4টে করে থাকবে। অবশ্যই তোমরা মনে রাখবে যে এই অপশনগুলো কোনো ধরনের অ্যাম্বিগুইটি থাকবে না, অর্থাৎ যেন দুটো উত্তর সঠিক না হয়, বা এটা হলে হতে পারতো ওটা হলে হতে পারতো, এটার কিন্তু অবকাশ নেই। একটি উত্তর হবে, যেহেতু এটি মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন। একটি উত্তর অবশ্যই সঠিক থাকবে, কিন্তু একাধিক উত্তর সঠিক হবে না, অর্থাৎ কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। এবারে দেখো প্রথমে যে অধ্যায় আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি, মানে আমি যেটা বললাম ইতিহাসের ধারণা, এই অধ্যায়ের এই ইতিহাসের ধারণা এখানে কি কি রয়েছে: প্রি হিস্ট্রি, ইতিহাসের আগে; প্রোটো হিস্ট্রি, ইতিহাসের মতো;
আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার, ইতিহাসের যে আদিম উপাদানগুলো এবং তাদের প্রকৃতি, রেকর্ডেড হিস্ট্রি এবং তার বিভিন্ন ভাগ, বিভিন্ন ধরনের ব্যাখ্যা, ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন ইতিহাস লেখার ক্ষেত্রে মধ্যযুগে, টাইমলাইনের ব্যবহার, লিনিয়ার এবং সাইক্লিক্যাল পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি। তাহলে তোমাদের প্রি হিস্ট্রি, প্রাক ইতিহাস, কি বললাম? প্রি হিস্ট্রি বা প্রাক ইতিহাস, ইতিহাসের আগে। আঠারোশো 51 সালে ড্যানিয়েল উইলসন তিনি স্কটল্যান্ডের পুরনো ইতিহাস, স্কটল্যান্ডের সভ্যতা সংস্কৃতি এই বিষয়ে যখন লেখালেখি করছিলেন গ্রন্থ, তখন সেখানে প্রি হিস্ট্রি শব্দটির আমরা ব্যবহার দেখতে পাই। কিন্তু তিনি প্রথম ব্যক্তি নন। তার আগে 1833 সালে পল টুর্নাল, কি নাম বললাম? পল টুর্নাল, তিনি ফ্রান্সের দক্ষিণ অংশে অর্থাৎ দক্ষিণ ফ্রান্সের প্রাচীন মানুষের যে সমস্ত ছবি টবি পেয়েছিলেন তার নিরিখে দক্ষিণ ফ্রান্সের গুহা থেকে পাওয়া বিভিন্ন ছবি, সেই জায়গা থেকে একটা কনক্লুশন এনেছিলেন, একটা শব্দের, ইতিহাসের টার্মিনোলজি, তার নাম প্রি হিস্ট্রি। তাহলে তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে প্রি হিস্ট্রি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হু ফর দ্য ফার্স্ট টাইম ইউজ দ্য টার্ম প্রি হিস্ট্রি? অপশন এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, বি সার্জন মার্শাল, অপশন সি পল টুর্নাল, অপশন ডি হেনরি মর্গান। তাহলে অপশন সি পল টুর্নাল সঠিক হবে। এবং এটি যদি তোমাদের প্রশ্নপত্রের 10 নম্বর প্রশ্ন হয়, তাহলে 10 নম্বর প্রশ্নে এই সি কে ডার্কেনিং করবে, এইভাবে প্রমিনেন্ট ডার্কেনিং করবে সি, এবং এটি হচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমাদের সামনে আমি একটি প্রশ্ন রাখলাম যে প্রি হিস্ট্রি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? হু ফর দ্য ফার্স্ট টাইম ইউজ দ্য টার্ম প্রি হিস্ট্রি? অপশন এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি সার্জন মার্শাল, অপশন সি পল টুর্নাল, নাম্বার ডি হেনরি মর্গান। The correct option is option C. It must be darkening by using black or blue ballpoint pen. Option C. This is the correct one. এবার আমরা ড্যানিয়েল উইলসনের কথা জানলাম, পল টুর্নালের কথা জানলাম, হেনরি মর্গানের বিখ্যাত গ্রন্থের নাম জানলাম, অ্যানসেন্ট সোসাইটি, এবং তিনি প্রিহিস্ট্রিক যে কনসেপ্ট তার 3টে স্টেজ ভাগ করেছেন: বর্ণদশা, বর্বরদশা এবং সভ্যদশা। এখন এত কিছু তো বলে দিলাম, তোমরা তো এত কিছু শুনলে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগেনি যে হিস্ট্রি শব্দটা কোথা থেকে এলো? হিস্ট্রি শব্দটা কোথা থেকে এলো
শব্দটা হচ্ছে হিজ স্টোরি। হিজ স্টোরি দুটো এস পাশাপাশি আছে, সেটি যুক্ত হয়ে কি হয়েছে, হিস্টোরি। এবং সেই হিস্টোরি শব্দটি ল্যাটিন শব্দ হিস্টর, এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া। ল্যাটিন শব্দ হিস্টর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে। ল্যাটিন শব্দ হিস্টর, এই শব্দের অর্থ হলো নলেজ, জ্ঞান। হিস্টর এই যে ল্যাটিন শব্দ, এই ল্যাটিন শব্দর যদি ব্যাখ্যা চাওয়া হয় তাহলে বলতে হবে জ্ঞান বা নলেজ। গ্রিক শব্দ হিস্টোরিয়া, সেই হিস্টোরিয়া শব্দের যদি ব্যাখ্যা দেওয়া হয় তাহলে বলতে হবে আবিষ্কার করা, অনুসন্ধান করা, খুঁজে বের করা, টু এক্সপ্লোর, টু ডিসকভার, টু ইনভেন্ট। এটাই হচ্ছে ইতিহাস। ইতিহাস খুঁজে বের করে, ইতিহাস অনুসন্ধান করে, ইতিহাস ব্যাখ্যা করে। ইতিহাস সাবলীলভাবে পাওয়া তথ্যকে, পাওয়া ঘটনাকে তার যুক্তি, বিচার, বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয়। এখন মনে রাখতে হবে ইতিহাসে প্রচুর ব্যাখ্যা আছে। আমরা লাদুরি বলে যিনি বিখ্যাত আন্তর্জাতিক ঐতিহাসিক, তার ব্যাখ্যা আমরা জানি। এই যে হবসবমের ইতিহাসের ব্যাখ্যা আমরা জানি। আমরা ব্যাখ্যা জানি ফার্ডিনান্ড ব্রাউডেলের, আমরা ব্যাখ্যা জানি মিশেলের। তোমাদের এই অধ্যায়ে এই ইতিহাস বিষয়ে তাদের ব্যাখ্যাগুলো জানতে হবে। ইতিহাস বিষয়ে তোমাদের এই সমস্ত প্রথিতযশা মানুষের যে ব্যাখ্যাগুলো, সেই ব্যাখ্যাগুলোকে ভীষণভাবে জানতে হবে। সুতরাং ইতিহাস কাকে বলে, ইতিহাস কোথা থেকে এসেছে, ইতিহাসের যে ল্যাটিন এবং গ্রিক শব্দতত্ত্বের নিরিখে হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে এবং তার ব্যাখ্যা কি, এ বিষয়ে তোমাদের কাছে ধারণা পরিষ্কার করে দেওয়া হলো। এখন আলোচনা করব ইতিহাসে যে জায়গাটা বলা হলো সেটা হচ্ছে আর্লি সোর্স। আমরা তো প্রত্নতাত্ত্বিক উপাদানের কথা জানি, আমরা শিলালিপির কথা জানি, আমরা মুদ্রার কথা জানি, আমরা বিভিন্ন ধরনের যে মনুমেন্ট তার কথা জানি। কিন্তু যার কথা আলোচনায় না করলেই নয়, বেশিরভাগ গ্রন্থগুলোতে যে আর্লি সোর্সের কথা অনেকটাই আলোচনা হয়নি, সেটি হচ্ছে ফসিল। ফসিল তোমরা মাধ্যমিকে জীবাশ্মের কথা পড়েছো, ভূগোলে জীবাশ্মের কথা পড়ে এসেছো। জীবাশ্ম হচ্ছে প্রথম আমাদের ইতিহাসের
প্রথম উপাদান জীব আর অশ্ব, জীব আর অশ্ম, জীবদেহের অংশ পাথরে রূপান্তরিত হয়ে যাওয়া। এই ফসিল থেকে আমরা ইতিহাসের প্রিহিস্ট্রিক অনেক নিদর্শন পাই, এবং এই প্রিহিস্ট্রিক নিদর্শনগুলো কিভাবে আমরা ইতিহাসের কাজে লাগাই, ইতিহাসের কাজে ব্যবহার করি, সে বিষয়ে ধারণা পরিষ্কার হওয়া উচিত। মাটির নিচে পাললিক শিলার বিভিন্ন স্তরে যে ফসিল বা জীবাশ্মের আমরা নিদর্শন পাচ্ছি, সেই ফসিল বা জীবাশ্ম সেখানে আমরা দুটো বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে থাকি। সেই ফসিল জেনুইন কিনা, সেই ফসিল কত বছরের পুরনো, এবং সেক্ষেত্রে C14 কার্বন টেস্ট প্রসেস 14, C14 বলা হয়, কার্বন টেস্ট 14, অর্থাৎ কোনো মাটির নিচে পাললিক শিলায় থাকা জীবাশ্ম তার জেনুইন কিনা, তার জেনুইনিটি এক্সামিনেশন করা, ভেরিফিকেশন করা, এবং ডেন্ড্রোক্রোনোলজি তত্ত্ব, কার্বনকে পরীক্ষা করা, এবং জলের সঙ্গে যে বিভিন্ন ধরনের পদার্থগুলো মিলেমিশে আছে সেগুলোকে আলাদা করে বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা দুটো জায়গা বের করি। একটি হচ্ছে জীবাশ্ম তার জেনুইনিটি, যেটা ইতিহাসে প্রথম নিয়ে এসেছিলেন অধ্যাপক লিবি, এবং এই ফসিলের এজ অ্যান্ড অ্যান্টিকুইটি যিনি ব্যাখ্যা করেছেন তিনি হলেন চার্লস লরেন্স। তাহলে ইতিহাসের প্রথম এভিডেন্স, ফসিল, সেই ফসিলের আমরা রেডিও কার্বন টেস্ট করছি, ফসিলের ডেন্ড্রোক্রোনোলজি টেস্ট করছি, এবং সেখানে অধ্যাপক লিবির কথা বললাম, আমরা চার্লস লরেন্সের কথা বললাম। লিবি স্যার ফসিলের জেনুইনিটির জায়গাটাকে ইতিহাসের আলোতে প্রথম নিয়ে আসলেন, এবং চার্লস লরেন্স ফসিলের এজ অ্যান্ড অ্যান্টিকুইটি, এর সময়কাল নির্ণয় করার ক্ষেত্রে C14 অর্থাৎ কার্বন টেস্ট প্রসেস 14 এবং ডেন্ড্রোক্রোনোলজিকে ব্যবহার করে এই ফসিল কত বছরের পুরনো, কত সময় ধরে পৃথিবীতে এটা তার অস্তিত্ব ছিল, সেই জায়গাগুলোকে তুলে ধরেছেন। দেখো, আমি একটি ডায়াগ্রাম তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এই যে প্রাচীন যুগের আমরা তিনটে ভাগ করছি: প্রিহিস্ট্রিক, প্রোটোহিস্ট্রিক এবং হিস্টোরিক। প্রিহিস্ট্রিক এবং হিস্ট্রিকের মাঝখানের লিঙ্ক প্রোটোহিস্ট্রিক। প্রিহিস্ট্রিক যুগকে আমরা তিনটে ভাগে ভাগ করছি: ওল্ড স্টোন এজ, প্রাচীন প্রস্তর যুগ, মাইক্রোলিথিক যুগ এবং নিওলিথিক যুগ। ওল্ড স্টোন এজ মাইক্রোলিথ এজ, নিওলিথিক এজ।
প্রাচীন প্রস্তর, মধ্য প্রস্তর এবং নব্য প্রস্তর। এবারে যে প্রোটো হিস্ট্রিক এজ, সেটা হচ্ছে পাথরের যুগ থেকে তামার যুগে মানুষ প্রবেশ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে তাম্র প্রস্তর যুগ। আর একটা হচ্ছে হালকা ধাতুর ব্যবহার, ব্রোঞ্জের যুগ। এই হচ্ছে তোমাদের জন্য প্রাচীন যুগের ধারণা। প্রাচীন যুগের ধারণাকে ব্যাখ্যা করতে গিয়ে আমি তোমাদের জন্য একটি ডায়াগ্রাম তৈরি করেছি। তোমরা যদি এই ডায়াগ্রামেটিক প্রসেসে পড়াশুনো করো, তাহলে তোমাদের মেন্টাল ম্যাপে অনেক পরিষ্কার থাকবে ধারণাটা। দুর্ভাগ্য যে আমাদের বিদ্যালয় পরিকাঠামোতে তোমাদেরকে ইতিহাস বিষয় এত নির্ভুলভাবে, এত সুন্দরভাবে বোঝানোর অবকাশটা আমাদের খুব কম। তার অনেকগুলো পরিস্থিতি রয়েছে, সেগুলো ক্রিয়াশীল থাকার ফলে এটি কিন্তু বাস্তবে মানসিকতা থাকলেও কার্যকরী করার ক্ষেত্রে অসুবিধা। কিন্তু আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একজন অভিজ্ঞ এবং বিশিষ্ট শিক্ষক হিসেবে তোমাদের জন্য যে এই টিউটোরিয়াল ভিডিওর মধ্য দিয়ে পঠন পাঠনের কাজ করাচ্ছি, সেক্ষেত্রে আমরা যে বোর্ড ব্যবহার করি, আমরা যে অতি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করার সুযোগ পাই, সেটা কিন্তু সত্যি অকল্পনীয়। ভীষণভাবে আমাদের সভ্যতা এগিয়ে চলেছে এবং এই পরিবর্তনশীল প্রেক্ষাপটে তোমাদেরকেও কিন্তু শরিক হতে হবে। কারণ এখন হাইব্রিড মডেল অফ এডুকেশন চলছে, গোটা পৃথিবীতে চলছে। মনে রাখতে হবে, ইতিহাসের যুগধর্ম এটাই, পরিবর্তনশীল প্রেক্ষাপটে নিজেকে কিন্তু সেইভাবেই পরিবর্তন করতে হয়। আমার কথা নয়, স্যার চার্লস ডারউইনের কথা, বিবর্তনবাদের কথা। এবং আমাদের সমাজের ক্ষেত্রে সোশ্যাল ডারউইনিজম, সামাজিক ডারউইনবাদ বলা হয়। একটা সময় তো ছিল যে ইতিহাসে রাজা মহারাজা, তাদের যুদ্ধ হচ্ছে, সৈন্য সামন্ত, হাতি ঘোড়া, এইসবের ইতিহাস পড়ানো হতো। এখন তো অতটা এগুলো প্রাধান্য পায় না, কারণ এখনকার ইতিহাস হচ্ছে সোশ্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ঘটে যাওয়া সামাজিক ইতিহাস, ঘটে যাওয়া রাজনৈতিক পরিবর্তন, ঘটে যাওয়া অর্থনৈতিক ব্রেক থ্রু, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন, সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনশীল প্রেক্ষাপট, এই সব কিছুই কিন্তু আজকে ইতিহাসের মধ্যে স্থান করে নিয়েছে। যার জন্য আমি বললাম যে সামাজিক ডারউইনবাদ, পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইতিহাসবিদের কাজ হচ্ছে ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রে তাকে অবশ্যই ব্যক্তি নিরপেক্ষ হতে হবে, বস্তু নিরপেক্ষ হতে হবে। ইতিহাসবিদের কাজ হচ্ছে পাওয়া তথ্যগুলোকে, পাওয়া নিদর্শনগুলোকে নির্ভুলভাবে স্ক্রুটিনি করা, নির্ভুলভাবে সেগুলোকে বিচার বিশ্লেষণ করা এবং সর্বোপরি একটি সিদ্ধান্ত তৈরি করা, এবং যে সিদ্ধান্ত হবে ব্যক্তি নিরপেক্ষ, যে সিদ্ধান্ত হবে বস্তু নিরপেক্ষ, এবং যে সিদ্ধান্ত আগামী দিনে ইতিহাসে স্বাক্ষর হয়ে থাকবে। এই জন্য আজকে ইতিহাসে 1960-এর দশক থেকে গোটা পৃথিবীতে একটা
নতুন সামাজিক ডাইমেনশন তৈরি হতে শুরু করলো। ফ্রান্সে অ্যানাল স্কুল তৈরি হলো। আমরা বিখ্যাত বিখ্যাত ইতিহাসের ব্যাখ্যাকারীর নাম আমরা পেলাম। আমরা ইতিহাসের নতুন ইন্টারপ্রিটেশন পেতে শুরু করলাম। আমি যখন ছাত্র ছিলাম, তোমরা আমার প্রিয় ছাত্রছাত্রীরা যে সমস্ত বিষয় পড়বার সুযোগ পাচ্ছ, এগুলো আমরা ভাবতে পারিনি। কিন্তু আমরা যেটা পারিনি, আমরা যেটা পাইনি, হয়তো সেই যুগে ওটাই দরকার ছিল। আগামী দিনে গোটা সভ্যতা সংস্কৃতি যেভাবে নতুন অভিমুখ খুলে যাচ্ছে, তার সঙ্গে তোমাদেরকে যুক্ত করার জন্য এই প্রয়াস যে তোমরাও নিউ সোশ্যাল ডাইমেনশনের সঙ্গে যুক্ত হও। এটাই ইতিহাস, এটার নাম ইতিহাস। ইতিহাস স্ট্যাটিক নয়। ইতিহাস স্ট্যাটিক হলে রাজা মহারাজার যুদ্ধ হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি, একটা সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে, আর একটা সাম্রাজ্য গড়ে উঠছে, টিকছে না, আবার তারা মিশে যাচ্ছে। কিন্তু টিকে যাচ্ছে ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিগুলো। ইতিহাসের গুরুত্বপূর্ণ নথি, সেগুলো কিন্তু ইতিহাসের পাতায় স্থান করে নিচ্ছে। যার জন্য আমরা দেখলাম 1960-এর দশকের থেকেই ফ্রান্সে অ্যানাল স্কুল বলে এক বিশেষ শ্রেণীর ঐতিহাসিকের আবির্ভাব ঘটল, এবং সেই অ্যানাল স্কুলের ঐতিহাসিকেরা তারা ইতিহাসটাকে নতুন ভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করলেন, এবং সেই ইউরোপীয় প্রেক্ষাপটের যে নতুন ইতিহাস, নিউ সোশ্যাল হিস্ট্রি, তার ছাপ এসে পড়লো, তার ছায়া এসে পড়লো, তার স্রোত এসে পড়লো এশিয়া ভূমিতে, আফ্রিকাতে। এবং সেখানে আমরা দেখলাম, সেখানে সাবঅল্টার্ন স্টাডি, নিম্ন বর্গের ইতিহাস চেতনা, নিম্ন বর্গের ইতিহাস চেতনা, যে সমস্ত মানুষগুলো ইতিহাসের প্রজ্বলিত আলোর নিচে অন্ধকারে থেকেছিল, সেই মানুষগুলো নিউ সোশ্যাল হিস্ট্রি এবং বিশেষভাবে সাবঅল্টার্ন স্টাডির হাত ধরে আস্তে আস্তে ইতিহাসে পাতায় জায়গা পেতে শুরু করলো। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, এশিয়া ভূমির ক্ষেত্রে আমরা রঞ্জিত গুহর কথা জানি। সেই রঞ্জিত গুহ সাবঅল্টার্ন স্টাডি এই বিষয় নিয়ে তার নিরলস সাধনা করলেন, এবং আমরা বেশ কতকগুলো খণ্ড, বেশ কয়েকটি ভলিউম পেলাম। হয়তো সংক্ষিপ্ত নাম সাবঅল্টার্ন স্টাডি, কিন্তু এর একটা বিরাট বড় নাম আছে, সাম এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ দ্য প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া। সাম এলিমেন্টারি অ্যাসপেক্ট of the present insurgency in colonial India, the subaltern study। 1 থেকে 6 খণ্ড, 1 থেকে 6 খণ্ড, 6টা খণ্ড বেরোলো, এবং এই নতুন সামাজিক ইতিহাসের সাবঅল্টার্ন এরা যুক্ত হলো। সুতরাং আমাদের এখানে যে ইতিহাসে একটি জায়গা আমাদের আছে, সেটি হচ্ছে ইন্টারপ্রিটেশন। আমি এটা ইন্টারপ্রিটেশনের কথা তোমাদের সামনে ব্যাখ্যা করে দেখালাম। আমি তোমাদের সামনে এই ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা কি হতে পারে সেই বিষয়ে তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার করার চেষ্টা করলাম। তাহলে এখন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে যে যে বিষয়গুলোকে আলোচনায় রাখলাম, তার মধ্যে আমি প্রথমেই যদি এটাকে একটা জায়গায় নিয়ে আসি, তাহলে বলবো বিষয় ইতিহাস, প্রথম সেমিস্টারের
আলোচনা অধ্যায় লার্নিং হিস্ট্রি বা কনসেপ্ট অফ হিস্ট্রি। শব্দটা হচ্ছে হিস্ট্রি। এই হিস্ট্রি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। হিস্টর শব্দের মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। হিস্টোরিয়া শব্দের মানে হচ্ছে টু এক্সপ্লোর, টু এক্সকাভেট, টু মেক ইনভেনশন। আমি বললাম প্রি হিস্ট্রি শব্দের ব্যবহার 1851 সালে ড্যানিয়েল উইলসন তার স্কটল্যান্ডের উপরে যে গ্রন্থের কাজ করছিলেন সেক্ষেত্রে তিনি প্রাক ইতিহাস প্রি হিস্ট্রি শব্দটি ব্যবহার করেছিলেন। 1833 সালে পল টুর্নাল দক্ষিণ ফ্রান্সে গুহাতে পাওয়া যে ছবি, সেই ছবি নিয়ে যখন গ্রন্থ লেখার কাজ শুরু করলেন তখন তিনি প্রি হিস্ট্রি শব্দের ব্যবহার করলেন। তোমাদের আলোচনা ফার্স্ট সেমিস্টারের উপরে ইন্ট্রোডাক্টরি লেকচার অ্যান্ড ডিসকাশন আপাতত এখানেই রাখছি। ফিরে আসছি বিরতির পর।